দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে টপিকটা পড়ানো হবে সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা প্রথম দিকে যে অংশটা আছে, অর্থাৎ বায়ুমণ্ডলের গঠন, অবস্থান এবং তার স্তর বিন্যাস, এই অংশটা আজকে টপিকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আসি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের অবস্থান পৃথিবীতে কোথায় এবং কিভাবে বায়ুমণ্ডলটা এলো বা সৃষ্টি হলো কি করে, সেটা নিয়ে প্রথমে আসি। তো বায়ুমণ্ডল পৃথিবীর সৃষ্টির প্রথম পর্যায়েতে ছিল না। আস্তে 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 পৃথিবী যেমন তার গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় এসছে, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় এসছে, এবং বর্তমানে আমরা পৃথিবীকে যেভাবে দেখতে পাচ্ছি সেই অবস্থায় আসার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলটাও তার বিভিন্ন রকম ফর্ম চেঞ্জ করতে করতে আজকের এই বায়ুমণ্ডলের অবস্থানে এসছে। কিভাবে বায়ুমণ্ডল সৃষ্টি হলো? পৃথিবী যখন উত্তপ্ত একটা গ্যাসীয় পিণ্ড ছিল, তখন সেখান থেকে যখন তাপ সে ছাড়ছে, তাপ বিকিরণ করছে, ধীরে 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 তাপ ছাড়ার জন্য তার যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেইগুলো মাধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীকে বেষ্টন করে একটা চাদরের মতন কভার করে রইল। এই চাদরের মতন কভার করে থাকা যে স্তর, সেই স্তর ধীরে 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 তাদের ভেতরকার বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আজকের যে বায়ুমণ্ডল আমরা লক্ষ্য করছি সেই গ্যাসীয় উপাদানগুলো সমন্বয়ে বর্তমানে বায়ুমণ্ডল তৈরি হয়েছে। তাহলে এই বিষয়টা কিরকম দেখি একটুখানি। মনে করো পৃথিবীর চারপাশে একটা চাদরের মতন আবরণ ঘিরে রয়েছে। এটাকে ধরে নেওয়া হয় যে এর হাইট, অর্থাৎ বায়ুমণ্ডলের উচ্চতা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত। তাহলে বায়ুমণ্ডলের উচ্চতাকে 10,000 কিলোমিটার ধরে নেওয়া হয়েছে। তো এই 10,000 কিলোমিটারের উপরে আর আমরা বায়ুমণ্ডলের অস্তিত্ব লক্ষ্য করি না, কারণ তারপরে আর বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলো সেইভাবে নেই। তো ভূপৃষ্ঠের কাছাকাছি যখন বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে, সেখানে গ্যাসীয় উপাদানগুলোর ঘনত্ব বেশি, এবং সেখান থেকে যত উপর দিকে যাওয়া যায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত দূরের দিকে যাচ্ছে 10,000 কিলোমিটারের কাছাকাছি, তখন গ্যাসের উপাদানগুলো অনেকটাই কমে যাচ্ছে। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের অবস্থান। তো এই বায়ুমণ্ডলটা কিভাবে রয়েছে? মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো, তাহলে বায়ুমণ্ডলের স্তরটাকে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে ধরে রাখা যেত না। যেমন আমাদের অন্যান্য সৌরমণ্ডলের গ্রহগুলোর মধ্যে কোনো বায়ুর স্তর বা এই ধরনের বায়ুমণ্ডল লক্ষ্য করা যায়নি। তার কারণ কি? মাধ্যাকর্ষণ শক্তি যেমন পৃথিবীর রয়েছে, এবং পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসীয় উপাদানগুলো তৈরি হয়েছিল তাদেরকে ওই মাধ্যাকর্ষণ শক্তি তাদের ধরে রাখতে পেরেছে, এবং সেটাকে চাদরের মতন আকারে তাকে ছড়িয়ে রাখতে পেরেছে তার চারপাশে। এবার সেটা অন্যান্য গ্রহদের ক্ষেত্রে সম্ভব হয়নি, যাই কারণে অন্যান্য গ্রহদের ক্ষেত্রে সেই বায়ুমণ্ডল তৈরিও হয়। আমাদের পৃথিবীর ক্ষেত্রে এই বায়ুমণ্ডল তৈরি হয়েছে। বেশ, তাহলে বায়ুমণ্ডল কি আমরা জানতে পারলাম। তো বায়ুমণ্ডলের গুরুত্বটা কি আমাদের জীবজগতের ক্ষেত্রে বা আমাদের পৃথিবীর ক্ষেত্রে? বায়ুমণ্ডলের গুরুত্বটা কোথায়? বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে আমরা বেঁচে থাকার জন্য যে রসদ, অর্থাৎ অক্সিজেন, সেটা পেতাম না। বায়ুমণ্ডলে অক্সিজেনের প্রাচুর্য আছে বলেই জীবজগৎ শ্বাসকার্য চালাতে পারছে, এবং তার শ্বাসকার্যের জন্য যে অক্সিজেনের চাহিদা সেটা বায়ুমণ্ডল থেকে পাচ্ছে। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলের যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, সেই হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমেই আমাদের পৃথিবীতে জলের সৃষ্টি হয়েছে, এবং জল আমাদের জীবনের সময় সবাই জানো। তাহলে বায়ুমণ্ডলের জন্যই আমরা জল পাচ্ছি। বায়ুমণ্ডলে ভাসমান জলীয় বাষ্প ধীরে ধীরে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং বৃষ্টির মাধ্যমে নেমে আসে, এবং আমাদের পৃথিবীতে জলের চাহিদা পূরণ করে। তাছাড়াও বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। জানো, কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদের খাদ্য রূপে গৃহীত হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্যাস গ্রহণ করে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এছাড়াও পৃথিবীতে উষ্ণতার সমতা বিধানের ক্ষেত্রে বা উষ্ণতার বৃদ্ধির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে গ্যাসটি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এছাড়াও যে সমস্ত গ্যাসগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেন, আর্গন, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অবস্থান করছে। তো আমাদের বায়ুমণ্ডলের গুরুত্ব আমরা বুঝলাম। বায়ুমণ্ডল যদি না থাকতো, তাহলে আমাদের শ্বাসকার্য চালানো বা আমাদের জীব গোষ্ঠী বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে দাঁড়াতো, যে কারণে অন্যান্য গ্রহে কোনো জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বায়ুমণ্ডল না থাকা এটা একটা বড় কারণ। তাহলে বায়ুমণ্ডল কি এবং তার গঠন কিভাবে হয়েছিল সেটা আমরা জানলাম। এবার আসি যে বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি আছে। বায়ুমণ্ডল আমাদের কি কি বিষয়, কি কি বস্তু নিয়ে তৈরি হয়েছে, বায়ুমণ্ডলের মধ্যে কি কি উপাদান আছে। বায়ুমণ্ডলের মধ্যে প্রধানত 3টে উপাদান আমরা লক্ষ্য করি। উপাদানগুলি কি কি?
এক নাম্বার হচ্ছে গ্যাসীয় উপাদান, দুই তরল, আর তিন কঠিন উপাদান। তো গ্যাসীয় উপাদানগুলো বলতে আমরা বুঝতেই পারছি যে গ্যাসীয় উপাদান হচ্ছে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো রয়েছে তাদেরই সমষ্টি। তো গ্যাসীয় উপাদানের মধ্যে সব থেকে বেশি মাত্রায় যেটা রয়েছে বায়ুমণ্ডলে সব থেকে বেশি নাইট্রোজেন গ্যাস, প্রায় 78% নাইট্রোজেন গ্যাস, 78.08% নাইট্রোজেন গ্যাসের অস্তিত্ব। এছাড়া তারপরে যে গ্যাসটি অবস্থান করছে সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন রয়েছে প্রায় 20.9% এর মতন কাছাকাছি অক্সিজেনের পরিমাণ রয়েছে। তারপর যে গ্যাসটি রয়েছে সেটা হচ্ছে আর্গন, একটা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে রয়েছে আর্গন। আর্গন হচ্ছে 0.93 এরকম সামথিং কিছু একটা আর্গন। আর রয়েছে কার্বন ডাই অক্সাইড 0.033% CO2। এই সমস্ত গ্যাসগুলোর সমষ্টি হচ্ছে, দেখা যায় যে 100% হচ্ছে, বাদ বাকি গ্যাসগুলো বাকিটা রয়েছে প্রায় সেটা খুবই মাত্রায় কম, 0.003 কাছাকাছি অন্যান্য গ্যাসগুলো। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান, যার শতকরা পরিমাণ আমরা এখানে দেখলাম। দ্বিতীয় যে উপাদানটি সেটি সম্বন্ধে জানবো আমরা, সেটা হচ্ছে জলীয় উপাদান বা তরল উপাদান। তরল উপাদানটা আসলে কি? বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত যে জলীয় বাষ্পগুলো রয়েছে, জলীয় বাষ্পগুলো আমাদের জানি যে তিন রকম অবস্থায় থাকে। গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প, আর তরল অবস্থায় সেটা জল, আর কঠিন অবস্থায় সেটা বরফ কণায় পরিণত হয়। বায়ুমণ্ডলের মধ্যে এই তিনটে অবস্থায় আমরা জলীয় বাষ্পকে লক্ষ্য করে থাকি। তো সেই জলীয় বাষ্পই আমাদের তরল অবস্থার উপাদান হিসাবে থেকে যায় বায়ুমণ্ডলের মধ্যে। 3 নম্বর পয়েন্টে রয়েছে কঠিন উপাদান। বায়ুমণ্ডলের মধ্যে কঠিন উপাদান কোনগুলো? বায়ুমণ্ডলের কঠিন উপাদান বলতে আমরা মূলত বুঝি ভূপৃষ্ঠের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে যাওয়া কঠিন উপাদান। কারণ বায়ুমণ্ডলের মধ্যে কঠিন উপাদান আলাদা করে সৃষ্টি হওয়ার মতন খুবই বেশি কিছু নেই। তো ভূপৃষ্ঠ থেকে যাওয়া কঠিন উপাদানগুলো কি কি? এদেরকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব আর একটা অজৈব। একটা অজৈব আর একটা জৈব। এই উপাদানগুলো কি কি? অজৈব উপাদানগুলো বলতে গেলে আমরা বুঝতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যাওয়া ধূলিকণা, মেইনলি আমাদের বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের কাছাকাছি যে অঞ্চলে, বায়ুমণ্ডলের একেবারে নিম্ন স্তরে ভূপৃষ্ঠের কাছাকাছি 20 কিলোমিটারের মধ্যে ধূলিকণার স্তরটা আমাদের কাছে সব থেকে লক্ষণীয় বিষয়। তো ধূলিকণা একটা কঠিন উপাদান। তাছাড়াও আছে সমুদ্রের থেকে যে লবণ কণাগুলো উড়ে বেড়ায়, সেই লবণ কণা, এছাড়াও আগ্নেয়গিরি থেকে যে বিপুল পরিমাণে গ্যাস ছাই উড়ে বেড়ায়, সেই ছাই, এইগুলি হচ্ছে অজৈব উপাদানগুলোর একটা মুখ্য অংশ। এছাড়াও জৈব উপাদানগুলো কি কি রয়েছে? জৈব কঠিন উপাদানগুলো রয়েছে ফুলের রেণু। আমরা দেখো যে ফুল ফুটলে পরে তার মধ্যে যে পরাগরেণুগুলো থাকে সেগুলো অনেক সময় বাতাসে উড়ে বেড়ায়, সেইগুলো। এছাড়া উদ্ভিদের দেহ থেকে যে জৈব অংশগুলো বাতাসে উড়ে বেড়ায়, সেইগুলো অনেক সময় বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। তো সেইগুলো কঠিন উপাদান হিসেবে কাজ করে। আমরা এই ধরনের কঠিন উপাদান বায়ুমণ্ডলে যারা থাকে, সেই সমস্ত কঠিন উপাদানকে এক কথায় আমরা বলি অ্যারোজল। অ্যারোজল অ্যারোজল আসলে কি? অ্যারোজল হচ্ছে বায়ুমণ্ডলে অবস্থিত কঠিন উপাদান। এই কঠিন উপাদানগুলোকে একটা অ্যারোজল বলছি। তো অ্যারোজলের একটা ভূমিকা রয়েছে বায়ুমণ্ডলের ক্ষেত্রে। সবসময় যে তারা দূষক পদার্থ হিসেবে কাজ করে তা ঠিক বলা যায় না। দূষক পদার্থ তো বটেই, কিন্তু তাদের একটা মুখ্য ভূমিকা রয়েছে বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে। যদি এই ধরনের অ্যারোজল না থাকতো বায়ুমণ্ডলে, তাহলে কিন্তু মেঘ সৃষ্টি হতো না এবং বায়ুমণ্ডলে বৃষ্টিপাতের পরিমাণ আমরা দেখতে পেতাম না। তাই অ্যারোজলের একটা আলাদা ভূমিকা রয়েছে বায়ুমণ্ডলের ক্ষেত্রে। তাহলে আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলো সম্বন্ধে জানতে পারলাম 1, 2, 3 করে। এই গেল বায়ুমণ্ডলের উপাদান। এরপর যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে আপনি দেখো স্তর বিন্যাসটাতে স্তর বিন্যাসে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথম যে ভাগটি সেটা হচ্ছে উপাদানের ভিত্তিতে। তাহলে 1 নম্বর ভাগ হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে স্তর বিন্যাস করা হচ্ছে। আর একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে।
এটা নিয়ে পরে আসছি। আমি প্রথমে আসছি উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাসটার ক্ষেত্রে। উপাদান বলতে আমরা আগেই জানলাম যে বায়ুমণ্ডলের মধ্যে যে সকল উপাদানগুলি থাকে সেই উপাদানগুলো গ্যাসীয়, তরল এবং কঠিন, সেই উপাদানগুলোর ভিত্তিতে বায়ুমণ্ডলকে স্তর বিন্যাস করা হয়। এই স্তরটা মূলত দুটি ভাগে বিভক্ত। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলে যে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে তার বিভাগটাকে দুটি স্তরে ভাগ করা হয় উপাদানের ভিত্তিতে। সেই দুটি কি কি? এক হচ্ছে হোমোস্ফিয়ার, আর দ্বিতীয় হচ্ছে হেটারোস্ফিয়ার। তো হোমোস্ফিয়ার মানে বুঝতেই পারছো, হোমো মানে সম, অর্থাৎ এটাকে আমরা বাংলায় সমমণ্ডল হিসাবে চিনি। আর হেটারোস্ফিয়ার মানে হেটেরো অর্থাৎ বিষম, এটাকে আমরা বিষম মণ্ডল হিসাবে জানি। তাহলে উপাদানের ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করলাম বায়ুমণ্ডলকে। 0 থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 কিলোমিটার পর্যন্ত উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডল দুটো ভাগে বিভক্ত, সমমণ্ডল এবং বিষমমণ্ডল। সমমণ্ডলের ব্যাপারটাতে আসি আগে। ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত যেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান, কঠিন উপাদান এবং তরল উপাদানের অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং বাতাসের উপাদানগুলো সমপরিমাণে আছে, তাকেই বলা হয় সমমণ্ডল। অর্থাৎ এর উচ্চতাটা হচ্ছে 0 to 80 কিলোমিটার, 0 to 88 কিলোমিটারের কাছাকাছি। ঠিক আছে, এই উচ্চতা পর্যন্ত আমরা যে অবস্থান করছে বায়ুমণ্ডল তাকে আমরা বলছি সমমণ্ডল। এইখানে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে সেগুলো সমানুপাতিক হারে আছে, প্রায় সবকটা উপাদানই এখানে লক্ষ্য করা যায়। হোমোস্ফিয়ার বা সমমণ্ডলের মধ্যেই আছে ধূলিকণা, আমাদের জলীয় বাষ্প, তারপরে আর জলীয় বাষ্পের কোনো অস্তিত্ব নেই। এছাড়াও আছে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই ধরনের গ্যাসগুলো আমরা যেগুলো আমরা উপলব্ধি করি সেই ধরনের গ্যাসগুলো সব সমমণ্ডলের মধ্যে রয়েছে। তারপরে অর্থাৎ 88 কিলোমিটারের পর থেকে 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের অংশটা রয়েছে তাকে বলছি হেটেরোস্ফিয়ার। এইখানে বিষম কথার কারণ হচ্ছে এইখানে কোনো গ্যাস সম পরিমাণে নেই। এইখানে অঞ্চলটাতে ধূলিকণার অস্তিত্ব নেই, কোনো কঠিন পদার্থ সেভাবে পাওয়া যায় না, এখানে জলীয় বাষ্পের অস্তিত্ব লক্ষ্য করা যায় না। এইখানে যেগুলো রয়েছে, এখানে রয়েছে স্তর ভিত্তিক কতগুলো গ্যাসীয় উপাদানের আলাদা আলাদা ছোট ছোট লেয়ার। যেমন আমরা এখানে দেখতে পাই আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আর আছে হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর। তাহলে হেটেরোস্ফিয়ার 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অ্যাপ্রক্স তাকে ধরে নেওয়া হয়েছে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্টিকুলার কয়েকটা গ্যাস, সেইগুলো এক একটা স্তরে আলাদা আলাদা করে থাকছে। যেমন প্রথমে রয়েছে আণবিক নাইট্রোজেন স্তর, তারপর পারমাণবিক অক্সিজেন স্তর, তারপর হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। এই চারটে গ্যাসেরই মূলত উপাদান সেইখানে বেশি, তাই একে নাম দেওয়া হয়েছে হেটেরোস্ফিয়ার। এটা গেল উপাদানের ভিত্তিতে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। দ্বিতীয় ভাগ যেটা রয়েছে বা সেটাতে আসি, অর্থাৎ উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের মধ্যে যে তাপমাত্রার বিস্তার ঘটেছে সেই তাপমাত্রার বিস্তার সব জায়গায় সমান নয়। কোন কোন জায়গায় তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে, কোন কোন জায়গায় তাপমাত্রা ক্রমশ কমতে থাকে, আবার কোথাও বাড়ছে কোথাও কমছে। এই ভিত্তির উপর নির্ভর করে আমরা উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে 6টি প্রধান ভাগে ভাগ করেছি। তাহলে কটি? 6টি ভাগে। তাহলে 1 নম্বর যে স্তরটি আসছে তার নাম ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার বা এটাকে আমরা শান্ত ক্ষুদ্রমণ্ডল হিসেবেও জানি। বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে যে স্তর তার প্রথম স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের নামটা এলো ট্রোপোজ, অর্থাৎ ট্রোপোজ একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটার মানে হচ্ছে মিশে যাওয়া।
এই অঞ্চলে বায়ুগুলো একে অপরের সঙ্গে বিক্রিয়া করে এবং তারা একে অপরের সঙ্গে মিশে যায়। এই জন্য এখান থেকে নাম দেওয়া হয়েছে ট্রপোজ, অর্থাৎ ট্রপোস্ফিয়ার। আর স্ফিয়ার মানে হচ্ছে মন্ডল, তাই ট্রপোজ কথা থেকেই ট্রপোস্ফিয়ার শব্দটা এসছে। এই মন্ডলের বা এই অংশের উচ্চতাটা কত? আমরা ভূপৃষ্ঠে যেখানে বসবাস করি সেই মন্ডলটাই হচ্ছে ট্রপোস্ফিয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ জিরো লেভেল থেকে আমরা নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাই যে 18 কিলোমিটার পর্যন্ত এর উচ্চতার বিস্তার রয়েছে, আর মেরু অঞ্চলে রয়েছে 8 কিলোমিটার পর্যন্ত। তাহলে অ্যাভারেজলি দেখা যায় 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারের বিস্তার লক্ষ্য করা গেছে। তাহলে এর উচ্চতাটা 18 কিলোমিটার পর্যন্ত গড় ধরে নেওয়া হয়। এই রকম জায়গায় দাঁড়িয়ে ট্রপোস্ফিয়ারের মধ্যে টেম্পারেচার আমরা দেখি নর্মাল ল্যাবসেট বা সাধারণ উষ্ণতার হার ভিত্তি করে 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, যে হারটাকে আমরা বলি নর্মাল ল্যাবসেট। ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা কম দেখতে পাওয়া যায়, আস্তে আস্তে কমছে, উপরে যত উঠছে তত কমছে। আর কি কি বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য করি? ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখা যায় যে জলীয় বাষ্প সম্পূর্ণটাই ট্রপোস্ফিয়ারই পাওয়া যায়। জলীয় বাষ্প ট্রপোস্ফিয়ারের বাইরে আর কোনো স্তরে উপরে নেই, ট্রপোস্ফিয়ারেই একমাত্র জলীয় বাষ্পের অবস্থান রয়েছে। কঠিন বস্তুগুলো অর্থাৎ অ্যারোজল যেগুলোর কথা বলছিলাম, সেই অ্যারোজল এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই পাওয়া যায়, তার উপরে অ্যারোজলের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। উষ্ণতা স্বাভাবিক হ্রাস এই স্তরেই ঘটে। মেঘ, ঝড়, বৃষ্টি সব এই ধরনের আবহাওয়িক ঘটনাগুলো এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই ঘটে। যেহেতু ধূলিকণা পাওয়া যায় এবং জলীয় বাষ্পের অস্তিত্ব একমাত্র এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই আছে, তাই সমস্ত রকমের ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, মেঘ এই ধরনের বিষয়গুলো ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই জন্য ক্ষুব্ধমণ্ডল নাম বলছিলাম যে ক্ষুব্ধমণ্ডল নামটা এখান থেকেই এসেছে, যেহেতু সমস্ত ঝড় বৃষ্টি, বজ্রপাত, তুষারপাত এই ঘটনাগুলো ট্রপোস্ফিয়ারের মধ্যে ঘটার কারণে একে আমরা ক্ষুব্ধমণ্ডল বলে থাকি। তো এইবার দেখা যাচ্ছে যদি নর্মাল ল্যাবসেট হারে তাপমাত্রা কমতে থাকে ট্রপোস্ফিয়ারের মধ্যে, তাহলে দেখা যায় যে যত উপর দিকে যাচ্ছি তাপমাত্রা একটু 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 কমে। তাহলে 18 কিলোমিটার উচ্চতায় গিয়ে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় প্রায় -80 ডিগ্রি কাছাকাছি, -80 ডিগ্রি সেন্টিগ্রেড এসে দাঁড়ায়। তাই ট্রপোস্ফিয়ারের এই বিষয়টা। তাহলে ট্রপোস্ফিয়ারের পরে 2 নম্বর যে স্তরটা রয়েছে বায়ুমণ্ডলে উষ্ণতার ভিত্তিতে, সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের পরবর্তী অংশে ট্রোপোপজ হচ্ছে যেখানে তাপমাত্রা একই থাকছে, সেই রকম জায়গাকে পার করে যখন আমরা অন্য স্তরে আসছি, অর্থাৎ 18 কিলোমিটার থেকে আমাদের প্রায় 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা লক্ষ্য করা যায় তার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটা এসেছে ল্যাটিন শব্দ স্ট্র্যাটাম থেকে। স্ট্র্যাটাম, যার অর্থ হচ্ছে স্তর। এইখান থেকে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটা পেয়েছি। স্ট্র্যাটাম শব্দটা থেকে এসছে এই স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটা। তো স্ট্র্যাটোস্ফিয়ার অংশের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করি সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে যেমন তাপমাত্রা পার কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কম ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্র্যাটোস্ফিয়ার বা ট্রপোপজ পার করবার পরে স্ট্র্যাটোস্ফিয়ার তাপমাত্রা আবার বাড়তে শুরু করলো। তাহলে যেখানে টেম্পারেচার শেষ হয়েছিল প্রায় -80 ডিগ্রি সেন্টিগ্রেডের, সেই 80 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এখানের ঊর্ধ্বসীমা অর্থাৎ 50 কিলোমিটার পর্যন্ত গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা পৌঁছয় 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তাহলে আমরা দেখতে পেলাম যে তাপমাত্রা স্ট্র্যাটোস্ফিয়ারে আবার পুনরায় বাড়তে শুরু করলো। এবার অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি সেগুলো জানি। যে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কোনো বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের আর ধূলিকণার অংশ থাকে না। যেহেতু এখানে কোনো জলীয় বাষ্প থাকে না বা ধূলিকণা থাকে না, তাই এখানে কোনো মেঘ সৃষ্টি হয় না। মেঘ সৃষ্টি না হওয়ার জন্য এখানে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, তুষারপাত কোনো ঘটনা, এই ধরনের কোনো ঘটনা এই স্ট্র্যাটোস্ফিয়ারে ঘটে না। শান্ত অবস্থা বিরাজ করে বলে তাই আমরা এই স্তরটার আরেকটা নাম দিয়েছি শান্ত মণ্ডল। ঠিক আছে, তাই আমরা এই স্তরটার আরেকটা নাম দিয়েছি শান্ত মণ্ডল। এইরকম অবস্থা থাকার জন্য, যেহেতু এখানে কোনো সমস্যা নেই, এই অঞ্চল সবসময় একটা কাম অবস্থায় থাকছে, তাই যত জেট বিমানগুলো আছে পৃথিবীতে, যত জেট বিমান, তারা দ্রুত গতি সম্পন্ন জেট বিমানগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ প্রায় 18 কিলোমিটারের ঊর্ধ্বের যে স্তর, সেই স্তরের উপর দিয়ে এই বিমানগুলো চলাচল করে। আর কি বৈশিষ্ট্য রয়েছে এখানে? একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটোস্ফিয়ারের
বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন বলে একটি গ্যাসের স্তর লক্ষ্য করা যায়, ওজোন স্তর। এই ওজোন স্তরটা নিয়ে আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। তো একটুখানি জানিয়ে রাখি যে ওজোন স্তরটা নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করছে, যে আমাদের সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে থাকে। এই হচ্ছে ওজোন স্তর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। মূলত এই 18 কিলোমিটারের পর থেকে 24 কিলোমিটার পর্যন্ত এর মধ্যেই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তরটা আমরা লক্ষ্য করে থাকি। তো এইরকম 50 কিলোমিটার গিয়ে উচ্চতায় পৌঁছে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হয়ে যাচ্ছে, তারপর পুনরায় আবার তাপমাত্রা বাড়ছেও না, তাপমাত্রা কমছে না, একটা 2-3 কিলোমিটার পর্যন্ত একটা শান্ত এবং তাপমাত্রা, একই তাপমাত্রা যুক্ত অঞ্চল লক্ষ্য করা যায়, যেটাকে আমরা ট্রপোপজ আগে পড়েছিলাম। এইখানে সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের 50 কিলোমিটারের ঊর্ধ্বে গিয়ে সেটা স্ট্র্যাটোপজ নামে আমরা দেখতে পাচ্ছি। স্ট্র্যাটোপজ নামে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা ভিত্তিতে যে ভাগ, তার দ্বিতীয় স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমরা জানলাম। এরপর আমরা জানবো তৃতীয় স্তর অর্থাৎ এর 3 নম্বর স্তরটা সম্বন্ধে। তিন নম্বর স্তরটির নাম মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার শব্দটা এসছে একটি গ্রিক শব্দ মেসোস থেকে, যার অর্থ হচ্ছে মধ্যভাগ। মেসো কথার অর্থ মধ্যভাগ, একটা গ্রিক শব্দ, এখান থেকে এসছে মেসোস্ফিয়ার। তো এর উচ্চতা কতটা? স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোপজ যেখানে শেষ হয়েছে 50 কিলোমিটারের কাছাকাছি, সেই 50 কিলোমিটার থেকে মেসোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত। 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার, এই 80 কিলোমিটার পর্যন্ত আমরা মেসোস্ফিয়ারটা লক্ষ্য করি। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রার যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তা হলো পুনরায় মেসোস্ফিয়ারের তাপমাত্রা আবার কমতে থাকে, কমতে কমতে সেটা যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেখান থেকে কমতে কমতে পুনরায় -100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছয়। স্ট্র্যাটোস্ফিয়ার থেকে যেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল +4 ডিগ্রি, সেখান থেকে কমতে কমতে আবার সেটা -100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেল মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা পর্যন্ত। তার তাপমাত্রা এখানে কমলো। এছাড়া আর কি কি বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করি? এইখানে যেহেতু টেম্পারেচার কমে যায়, এই অঞ্চলে বায়ুমণ্ডলে আগত সমস্ত উল্কাপিণ্ডগুলো এখানে পুড়ে ছাই হয়ে যায়। এটা একটা আমাদের কাছে খুবই উপকারী স্তর, কারণ এই সমস্ত উল্কাপিণ্ডগুলো যখন পৃথিবীর দিকে ছুটে আসে, এই স্তরে আসার সময় সেই উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায় এই স্তরের মধ্যে থেকে। তো এইটাই হচ্ছে আমাদের এখানকার গুরুত্বপূর্ণ বিষয় এই স্তরটার মধ্যে। আবারও যখন মেসোস্ফিয়ারের শেষ পর্যায়ে আসে অর্থাৎ 80 কিলোমিটারের অংশে, সেইখানে আবার একই তাপমাত্রাযুক্ত অঞ্চল লক্ষ্য করা যায়, যেখানে তাপমাত্রা আর কোনো বাড়েও না কমেও না, একই তাপমাত্রাযুক্ত সেই পজ অঞ্চলগুলো লক্ষ্য করা যায়। তাকে আমরা বলি এখানে মেসোপজ। 80 কিলোমিটার ঊর্ধ্বে মেসোস্ফিয়ারের শেষে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে এই ধরনের মেসোপজ অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে মেসোস্ফিয়ারের পরে বায়ুমণ্ডলে উষ্ণতার ভিত্তিতে স্তর বিন্যাসের ক্ষেত্রে 4 নম্বর যে স্তরটা রয়েছে তার নাম থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। 4 নম্বর স্তরটা থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। মেসোস্ফিয়ার বা মেসোপজ যেখানে শেষ হয়েছে অর্থাৎ 80 কিলোমিটার, সেই 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত আমরা থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার স্তরটা লক্ষ্য করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছি যে এক ধাক্কায় 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা পৌঁছে গেছে। কারণ কি, এইখানে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে ভ্যারাইটির পরিমাণ অনেক কমে যাওয়ার জন্য, অর্থাৎ বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে তার পরিমাণ কমে যাওয়ার জন্য এই স্তরের পরিধিটা আস্তে 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 বিস্তারটা বাড়ছে। তো থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে মূলত তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। যেখানে আমরা মেসোস্ফিয়ারে দেখলাম যে তাপমাত্রা কম ছিল, কমতে কমতে -100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছিল, সেখান থেকে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার বায়ুমণ্ডলের স্তরে
ঊর্ধ্বসীমায় এসে তাপমাত্রা প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। ঠিক আছে, থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় 1200 ডিগ্রি টেম্পারেচার পৌঁছে যাচ্ছে, তার খুব দ্রুত হারে তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? আমরা থার্মোস্ফিয়ারের মধ্যে দেখি যে পারমাণবিক নাইট্রোজেন, আণবিক অক্সিজেন, এই ধরনের বিভিন্ন স্তরগুলো রয়েছে। এই স্তরগুলোতে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে যে আসে রশ্মিগুলো, সেইগুলো এখানকার অণুগুলোকে, গ্যাসীয় অণুগুলোকে ভেঙে তার বিভিন্ন রকম বিক্রিয়া ঘটায়, এবং বিক্রিয়া ঘটানোর জন্য যে ইলেকট্রন, প্রোটন, কণা উৎপন্ন করে, তার থেকে প্রচন্ড শক্তি এবং তাপ উৎপন্ন হয়, যার জন্য এই বায়ুমণ্ডলের এই স্তরটা খুব দ্রুত হারে তাপমাত্রা বাড়াতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে সেটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। এখানে স্তরটির আরেকটা নাম আমরা দেখতে পেয়েছি আয়নোস্ফিয়ার। এখানে গ্যাসীয় উপাদানগুলো ভেঙে গিয়ে সবসময় আয়নিত অবস্থা থাকে, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ এই আয়নে এরা ভেঙে সবসময় বিরাজ করে, তাই এই জায়গার স্তরটার নাম আমরা আয়নোস্ফিয়ার দিয়ে থাকি। এইখানে শক্তিশালী ইলেকট্রন প্রোটনের সংস্পর্শে বাতাস আসার জন্য এক ধরনের তড়িৎচুম্বকীয় রশ্মি বা একটা সবুজ আলোর মতন আভা তৈরি হয়, যাকে আমরা বলি অরোরা বা মেরু জ্যোতি। সেই মেরু জ্যোতি এই স্তরেই তৈরি হয়। আমরা যে মেরু অঞ্চলে একটানা রাত থাকার সময় যে সবুজ রঙের একটা জ্যোতি দেখতে পাই, সেই মেরু জ্যোতি আমাদের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার মণ্ডলে সৃষ্টি হয়। এছাড়া কি হয়, এখানে আমাদের ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গ বা মোবাইল টাওয়ারের যে নেটওয়ার্কের জন্য যে তরঙ্গ পাঠানো হয়, সেই তরঙ্গ এইখানে বাধাপ্রাপ্ত হয়ে, এই স্তরে বাধা পেয়ে আবার পুনরায় ভূপৃষ্ঠে ফেরত আসে। তাই আমাদের কাছে এই স্তরটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা স্তর, যেখানে এই ধরনের ফটো ইলেকট্রনিক বিক্রিয়াগুলো চলতে থাকে এবং যার থেকে আমরা উপকৃত হই। তো এরপরে থার্মোস্ফিয়ারের পর আর কোনো সমতাপ অঞ্চল আমরা লক্ষ্য করি না, যার জন্য কোনো আর পজ অঞ্চল বা সমতাপ অঞ্চল এরপর লক্ষ্য করা যায় না। থার্মোস্ফিয়ারের পরবর্তী যে স্তরটি রয়েছে তার নাম 5 নম্বরে রয়েছে, সেটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এই স্তরটা 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এক্সোস্ফিয়ারে তাপমাত্রা আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে সেটা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে থার্মোস্ফিয়ার শেষ করেছিল, সেই জায়গা থেকে এটা আবার আরো বাড়তে বাড়তে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। তাপমাত্রা এখানেও খুব দ্রুত হারে বাড়ছে, বা কারণ হচ্ছে এখানে ওই একই রকম ভাবে তড়িৎচুম্বকীয় বিক্রিয়ার কারণে আয়নিত অবস্থায় থাকার জন্য এখানে প্রচুর শক্তি বা তাপ উৎপন্ন হয়। এখানে যে গ্যাসগুলো প্রাধান্য দেখতে পাওয়া যায়, সেইগুলো পুনরায় মানে এক একটা ছোট 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 স্তরের আকারে থাকে। সেগুলি হলো, এখানে হিলিয়ামের একটা স্তর লক্ষ্য করা যায়, হাইড্রোজেনের স্তর লক্ষ্য করা যায়, আণবিক অক্সিজেনের একটা স্তর এই অঞ্চলে লক্ষ্য করা যায়। বায়ুর ঘনত্ব কম থাকার জন্য তো এই অঞ্চলের এই তাপমাত্রা এত বেশি হওয়া সত্ত্বেও সেই তাপমাত্রাকে আমরা অনুভব করতে পারি না, বা কেউ ওখানে অনুভব করতে পারে না। এর কারণ হচ্ছে এই সমস্ত অঞ্চলে, অর্থাৎ থার্মোস্ফিয়ার বলো বা এক্সোস্ফিয়ার বা ঊর্ধ্ব বায়ুমণ্ডলের স্তরগুলোর ক্ষেত্রে বায়ুর ঘনত্ব অনেক কম, বায়ু নেই বললেই চলে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে ঘনত্ব কম থাকার জন্য এখানে তাপমাত্রা পরিমাণ বেশি থাকলেও তা অনুভব হয় না, বা এই তাপমাত্রা অনুভব করা যায় না। এর পরবর্তী স্তর যেটা রয়েছে এক্সোস্ফিয়ারের পরে, তার নাম ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ 750 কিলোমিটারের পর বায়ুমণ্ডলের শেষ স্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এর উচ্চতার ঊর্ধ্বসীমা, বায়ুমণ্ডলের শেষ ঊর্ধ্বসীমা একই, তাই আমরা এটাকে 10,000 কিলোমিটার পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ধরতে পারি। বায়ুমণ্ডলের সর্বশেষ উষ্ণতা ভিত্তিতে স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। 750 কিলোমিটারের পর থেকে এখানেও তাপমাত্রা বাড়তে থাকে, এবং এই অঞ্চলে প্রধানত আমরা নাম থেকেই বুঝতে পারছি ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ ম্যাগনেট বা চুম্বকের একটা ব্যাপার থাকে। এইখানে অবস্থিত গ্যাসীয় উপাদানগুলোর বিয়োজনের মাধ্যমে যে ইলেকট্রন, প্রোটন, কণা উৎপন্ন হয়, সেই ইলেকট্রন, প্রোটন, কণাগুলো বায়ুমণ্ডলের এই স্তরে একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে দেয়,
যেই চৌম্বক ক্ষেত্রটা বায়ুমণ্ডলে এই স্তরটাতে পৃথিবীকে একটা চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বেষ্টন করে থাকে। অর্থাৎ 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীকে একটা চৌম্বক ক্ষেত্রের আকারে বেষ্টন করে থাকে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। এই স্তর সম্বন্ধে আর বিশেষ কিছু এখনো জানা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমরা এইটুকুনি এই স্তর সম্বন্ধে জানতে পারি। এবার আসা যাক এই স্তরগুলোর উষ্ণতা ভিত্তিতে যে জানলাম এই 6টি স্তর, এই 6টি স্তরের তাপমাত্রা কখনো বাড়ছে কখনো আবার কমছে। তো এই তাপমাত্রার বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে আমরা যদি একটা গ্রাফ চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে সেটা অনেক পরিষ্কার হয়। যদি এই গ্রাফ চার্টের আমরা মিডিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি, অর্থাৎ এটা হচ্ছে একটা নিউট্রাল অবস্থা, বাঁ দিকটাকে আমরা যদি মাইনাসে ধরি আর ডান দিকটাকে প্লাস, অর্থাৎ ডান দিকে গেলে তাপমাত্রা বাড়বে, বাঁ দিকে গেলে তাপমাত্রা কমবে। এবার আমরা এই 6টি স্তরকে এখানে যদি দেখি, যেটা ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয়টা হচ্ছে মেসোস্ফিয়ার, চতুর্থ থার্মো, পঞ্চমে এক্সোস্ফিয়ার, আর 6 হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই 6টি স্তরের মধ্যে তাপমাত্রার কিভাবে বিস্তৃতি ঘটে তা একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। যদি আমরা দেখি যে ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের উপরের স্তর, সেখানে আমরা দেখেছিলাম যে তাপমাত্রা নর্মাল ল্যাবস্টেট হারে কমতে থাকে। তার মানে আমাদের ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ধরে নেওয়া হয় 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখান থেকে তাপমাত্রা কমতে থাকে, কমতে থাকলে আমাদের সেটা 0-র বাঁ দিকে অর্থাৎ মাইনাসের দিকে গ্রাফটা উঠবে। এই গেল ট্রোপোস্ফিয়ারে তাপমাত্রার গ্রাফ। তারপর দেখলাম ট্রোপোস্ফিয়ারে আসার পর ট্রোপোপজে এখানে তাপমাত্রা প্রায় সমান, সেখানে খানিকটা সমান থাকার পর যখন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে তাপমাত্রা যাচ্ছে তখন তাপমাত্রা পুনরায় আবার বাড়তে শুরু করে, বাড়তে বাড়তে সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের কাছে আসলে সেটা আবার তাপমাত্রা বাড়লো, তাই গ্রাফটা ডান দিকে চলে গেল। স্ট্র্যাটোস্ফিয়ারের পর স্ট্র্যাটোপজে এসে তাপমাত্রা আবার খানিকক্ষণের জন্য থমকে দাঁড়ায়, একই থাকে, যাকে আমরা স্ট্র্যাটোপজ নামে জানলাম। তারপর টেম্পারেচার আবার মেসোস্ফিয়ারের মধ্যে ঢুকে -100 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, মানে তাপমাত্রা আবার কমতে থাকে, কমতে থাকলো। এরপর দেখা যায় যে মেসোস্ফিয়ার পার করে যখন থার্মোস্ফিয়ারে যায় তাপমাত্রা খুবই দ্রুত হারে তারপর থেকে বাড়তে থাকে এবং তারপর থেকে কমার কোনো জায়গা থাকে না। তাই তাপমাত্রার কার্ভটা মেসোস্ফিয়ারের পর থেকে ক্রমশ দ্রুত হারে বাড়তে থাকে। তাহলে গ্রাফ চার্টের মাধ্যমে যদি আমরা টেম্পারেচারটাকে লক্ষ্য করি তাহলে এই ধরনের একটা গ্রাফ আমরা লক্ষ্য করব, যেটা প্রত্যেকটা স্তরে বাড়ছে বা কমছে এটাকে নিদর্শন করে। তোমরা যখন এই উত্তরটা তৈরি করবে এই গ্রাফ চার্টটা দেওয়ার চেষ্টা করবে, বইতেও এই গ্রাফ চার্টটা দেওয়া রয়েছে সুন্দরভাবে, স্তর ভিত্তিক উষ্ণতার গ্রাফ চার্টটা এইভাবে দেওয়ার চেষ্টা করবে। তোমরা এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ো, বইতে পড়ে আমাকে জানাও তোমাদের কোশ্চেন কোনো সমস্যা